প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শিগগিরই সফরে আসবেন মার্কিন বিনিয়োগকারীরা। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential. র্যাবের টিএফআই সেলে রাখা 250 জনের এখনো খোঁজ মেলেনি, জানালেন চিফ প্রসিকিউটর। গুমের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয় বন্দিশালায়। 250-এর অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। 24-এর পহেলা আগস্ট মুক্তি পায় বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক, নিষিদ্ধ হয় জামায়াত। নতুন কর্মসূচি ঘোষণা। সংসদের পরিবর্তে কেউ কেউ রাজপথকে বেছে নিতে চাচ্ছেন, মন্তব্য তথ্যমন্ত্রীর। দেশ ও রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে কঠোর হবে সরকার। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। স্পেন থেকে মরক্কোয় ফেরত গেছেন 48,000 অভিবাসী। আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলির সাথে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশের কৃষি, শিল্প এবং আইটি সেক্টরে বিনিয়োগে আগ্রহী। আর বিনিয়োগের সম্ভাবনা যাচাই আগামী সপ্তাহেই ঢাকা আসবেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানান তিনি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন বিচারপতিরা। চিফ প্রসিকিউটর বলেন, গুম এবং মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার জন্যই এই উদ্যোগ। টিএফআই সেলে আটক অন্তত 250 জনের এখনো কোনো সন্ধান মেলেনি। সকালে র্যাবের গোপন বন্দিশালায় টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। অন্ধকার আর প্রচণ্ড গরম, পুরো ভুতুড়ে এক পরিবেশ, যেন কবরের আরেক রূপ। এখানে দিনের পর দিন আটকে রাখা হতো নিরীহ নিরপরাধ মানুষকে, করা হতো নির্মম পাশবিক নির্যাতন। এটি রাজধানীর উত্তরায় র্যাব 1-এর অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য, যেখানে গুম করে রাখা হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক আওয়ামী শাসনামলের বিরোধী রাজনৈতিক নেতাকে। শনিবার র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগী পরিবার। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার সাথে করার জন্যই আয়নাঘর পরিদর্শন করেছেন তারা। এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল সেটি জাতির সম্মুখে তুলে ধরার জন্য এবং আমাদের বিচারে আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ
শুধু আমাদের কথা বা কাগজে সেই বিষয়টি যাতে বিবেচনা না রেখে তারা সরজমিনে যাতে পরিদর্শন করে সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আরও জানান, হত্যা করা হয়েছে অনেককেই। গুমের শিকার অন্তত 250 জনের বেশি মানুষের সন্ধান পাওয়া যায়নি। এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি। আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। যে শব্দটি বলা হয়েছে আয়নাঘর ইজ নট কারেক্ট। টিএফআই ইজ নট এ পার্টিকুলার প্লেস, এটা কোনো সুনির্দিষ্ট স্থান নয়, এবং র্যাব ওয়াজ নট রেসপন্সিবল ফর দ্যাট। র্যাব ওয়াজ অনলি রেসপন্সিবল ফর গিভিং সেক্রেটারিয়াল জব। আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই এর কার্যালয়ের ভেতরের জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ইতিহাসের সৃষ্টিতে হঠাৎ মন নেয়া 2024 সালের 1 আগস্ট, জুলাই আন্দোলনের রক্তাক্ত দিনগুলোর পর নতুন মাসের প্রথম সকাল। কিন্তু বাতাসে তখনও বারুদের গন্ধ, রাজপথে ক্ষোভ আর মানুষের চোখে অনিশ্চয়তা। সেদিন একের পর এক ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। ডিবি হেফাজত থেকে মুক্তি পায় আন্দোলনের 6 সমন্বয়ক। নিষিদ্ধ ঘোষণা করা হয় জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে। সন্ধ্যায় ঘোষণা আসে আন্দোলনের নতুন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। ক্যালেন্ডারে নতুন মাসের প্রথম দিন 1 আগস্ট, কিন্তু বাস্তবে যেন জুলাই এখনো শেষ হয়নি। রাজধানী থেকে জেলা শহর সবখানেই ছিল টানটান উত্তেজনা। দাবি আদায়ে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজপথ। মানুষের প্রশ্ন একটাই, এরপর কি? দুপুর গড়াতেই আসে বহুল প্রতীক্ষিত খবর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্তি দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। কয়েকদিনের অনিশ্চয়তা শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এই মুক্তিকে আন্দোলনকারীরা দেখেন নতুন করে রাজপথে ফেরার সাহস হিসেবে। একই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। আন্দোলনের উত্তপ্ত প্রেক্ষাপটে এই ঘোষণা হয়ে ওঠে জাতীয় আলোচনার অন্যতম কেন্দ্র। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে স্মৃতির ভাষায় গড়ে তোলে প্রতিরোধ। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী একসঙ্গে স্মরণ করেন আন্দোলনে নিহতদের। মানববন্ধন, প্রতিবাদ আর নীরবতা সব মিলিয়ে একটাই বার্তা, যারা চলে গেছেন তাদের আত্মত্যাগ ভুলে যাওয়া হবে না। এদিকে উত্তাল দিন শেষ হওয়ার আগেই আসে নতুন ঘোষণা। 9 দফা দাবির পক্ষে পরদিন জুমার নামাজের পর দেশব্যাপী গণমিছিলের ডাক দেওয়া হয়। একই সঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচির ঘোষণাও আসে। বার্তাটা ছিল স্পষ্ট, আন্দোলন থামছে না। এর মাঝেই আন্দোলন আরও উস্কে দেয় তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য। বলেন, আবু সাইদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো ভ্যালু নেই। ততক্ষণে 1 আগস্ট বদলে গেছে 32 জুলাই। সেই দিনটি হয়ে ওঠে মুক্তি, নিষেধাজ্ঞা, শোক, প্রতিবাদ আর নতুন লড়াইয়ের অঙ্গীকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, দেশ এবং রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে কঠোর হবে সরকার। ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য বর্তমান বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের 2 মন্ত্রী। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানকে কলুষিত না করে 71 ও জুলাইকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে শুধু 13 মাসে আন্দোলন হয়েছে না, জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি হয়েছে 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যা চূড়ান্ত পরিণত হয়েছে জুলাই আগস্টে এসে। আমরা সবাই মিলেমিশে এই দেশটা গড়ি। আমরা সবাই মিলেমিশে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছি
শেখ হাসিনার সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমরা সবাই মিলে তাকে উৎখাত করেছি। আর কখনো যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সেজন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য, আর সেই পুনর্নির্মাণ করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধী দলের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রয়োজনে কঠোর হতে পিছপা হবে না সরকার। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। অনুষ্ঠানে দেশের স্বার্থে কোনো ধরনের চক্রান্তে লিপ্ত না হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব শক্তিকে একসাথে কাজ করার আহ্বান জানান আলোচকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেওয়ার কারণেই শিশুরা হাম, ডেঙ্গু সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মায়েদের প্রতি নবজাতককে জন্মের পরপরই শালদুধ এবং 6 মাস পর্যন্ত শুধু মাতৃদুগ্ধ খাওয়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু দিবস পালন নয়, সারা বছর শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দিতে হবে। মন্ত্রী বলেন, দেশের প্রতি সত্যিকারের মমত্ববোধ থাকলে মায়েদের শপথ নিতে হবে যেন কোনো শিশুকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করা না হয়। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ, সবল এবং কর্মক্ষম। প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, we shall be in a failure stage to keep a very good human society for carrying our country. সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন এবং সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। আর এই উদ্যোগের লক্ষ্য পরিবহনের চলাচল নিয়ন্ত্রণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ফেরানো। সরকারি নির্দেশনা অনুযায়ী জিপিএস সংযুক্ত এবং সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। আর এই বিষয়ে পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অর্ধশত কোটি টাকা ব্যয় নির্মিত শ্রীমঙ্গলের বিসিক শিল্পনগরী স্থানীয় শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে 2019 সালে উদ্বোধন হলেও 7 বছরে একটি ছাড়া নতুন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি সেখানে। ফলে প্রকল্পের সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশিত শিল্পায়ন এবং কর্মসংস্থান এখনও বাস্তবায়িত হয়নি। আমাদের সহকর্মী শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় 20 একর জমিতে 2019 সালে প্রায় 50 কোটি টাকা ব্যয় করে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। নির্মাণ করা হয় 121টি প্লট সহ প্রয়োজনীয় অবকাঠামো। 7 বছর পরও একটি প্রতিষ্ঠান ছাড়া আর কোনো শিল্প কারখানা চালু হয়নি। অব্যবহৃত প্লট জুড়ে জন্মেছে আগাছা, রাস্তায় গজিয়েছে ঘাস। 121টি প্লটের মধ্যে 62টি বরাদ্দ দেয়া হলেও অধিকাংশ বরাদ্দপ্রাপ্ত উদ্যোক্তার কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। দ্রুত শিল্প কারখানা চালু না হলে সরকারের এই বড় বিনিয়োগের সুফল মিলবে না বলছেন স্থানীয়রা। আশা করি আগামীতে আরো প্লট মালিকরা এখানে ঢুকলে বিষয়গুলো পরিত্যক্ত অবস্থা থেকে আরো বের হয়ে আসবে। গ্যাস, কারেন্টের সমস্যা সবকিছু মিলে তারপরে আমি এখান থেকে চিন্তা করলাম পরে করব না। এই মুহূর্তে প্লট বরাদ্দ চলমান আছে এবং সম্পূর্ণ বরাদ্দ প্রক্রিয়া শেষ হয়ে এটি সূচকভাবে মর্মে বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্লটের উচ্চ মূল্য, গ্যাস বিদ্যুতের সংকট ও প্রশাসনিক জটিলতায় বিনিয়োগে আগ্রহ কমছে। দীর্ঘদিন যাবৎ অব্যবস্থাপনার কারণে এবং মানুষের অনাগ্রহের কারণে এই পরিত্যক্ত প্রায়। কেয়ারটেকাররা জানান, জনবল ও নিরাপত্তা সহ নানা সংকট রয়েছে। বিসিকে যে প্লটগুলো বরাদ্দর রেট বেশি, যার জন্য কুটির শিল্পর যত উদ্যোক্তা আছে তারা আসতে চাইতেছে না। বিসিক কর্তৃপক্ষ বলছে 62টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। যারা প্লট বরাদ্দ নিয়েছে তাদেরকে আমরা যেন কাজ শুরু করে, এই ব্যাপারে আমরা অফিসিয়ালি কাজ করে যাচ্ছি যেন তারা কাজ শুরু করে। আর নতুন যারা প্লট বরাদ্দ নিচ্ছে তাদের কাছ থেকে আমরা সেই কমিটমেন্টই নিয়ে প্লট বরাদ্দ দিচ্ছি যেন তারা যেন কাজ প্লট বরাদ্দ পাওয়ার পর যেন কাজ শুরু করে।
দ্রুত উদ্যোগ না নিলে কর্মসংস্থান ও স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা আরও পিছিয়ে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোরের শার্শা উপজেলায় নিজামপুর ইউনিয়নে 2015 সালে মা এবং শিশুদের জন্য প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। নির্মাণের 11 বছর পেরিয়ে গেলেও মেলেনি চিকিৎসা সেবা। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উপজেলার 4টি ইউনিয়নের লাখ লাখ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টানাপোড়েনে এই বিলম্ব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বকুল মাহবুবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2015 সালে 10 শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। নির্মাণের 11 বছরেও শুরু হয়নি সেবাদান। বঞ্চিত নিজামপুর, ডিহি, লক্ষণপুর ইউনিয়নের লাখ লাখ মানুষ। এদিকে অযত্ন আর অবহেলায় হাসপাতালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, পাশাপাশি নষ্ট হয়েছে আসবাবপত্র সহ চিকিৎসা সরঞ্জাম। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটি পড়ে থাকায় এখন সেটি মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালটা বন্ধ আছে, সবার জন্য এখন অবস্থা খারাপ। আমরা অনেক দূরে যেতে হচ্ছে যশোরে। আসলে বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের হসপিটালটা একান্ত চালু করা প্রয়োজন। নাভরণ, যশোর অনেক দূরে দূরে নিয়ে যায়, আমাদের খুব দুর্ভোগের ভিতরে আছে আমরা এই হসপিটালটা চালু হওয়ার না। এখানে ডাক্তারও আসে না, রোগও আসে না, আমাদের দূরস্থ যেতে হয়, যাতে গিয়ে রোগী মারা যেতেও পারে। দায় মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল কর্মকর্তা জানান, পদ অনুমোদন আর নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। এটি চালু করতে গেলে আসলে আমাদের এই মুহূর্তে ওখানে যে সেবাদান কর্মী আছে, বিশেষ করে চিকিৎসক, FWV এবং অন্যান্য যে সাপোর্টিং স্টাফ আছে, দ্রুত নিয়োগ প্রয়োজন। এ ব্যাপারে আমি উপযোগী বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপদ ও আধুনিক মানসম্মত চিকিৎসা সেবা বাস্তবায়নে সরকার দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রশাসনের বিভিন্ন সময় নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে কোচিং বাণিজ্য। শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান হয় না, কিন্তু কোচিং করলে দেয়া হয় সাজেশন, আর তাতেই ভালো ফলের নিশ্চয়তা মেলে। এদিকে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান কার্যক্রম। খায়রুল আরিফিন রানার তথ্য চিত্র, ডেস্ক রিপোর্ট। পড়ালেখার মানের জন্য পরিচিত নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করাতে পেরে স্বস্তি বোধ করেন অভিভাবকেরা। তবে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষকদের কথিত কোচিং বাণিজ্যের কারণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান হয় না, কোচিং করলে দেওয়া হয় সাজেশন, আর তাতেই ভালো ফলের নিশ্চয়তা মেলে। প্রশ্ন অনেক সময় সিলেবাসের বাইরে দেবে, কিন্তু কোচিং এ বলে দেয়। আমরা কম মার্ক পাচ্ছি ওদের থেকে, কারণ আমরা তো সেই সাজেশনগুলো পাচ্ছি না, যার কারণে আমাদের পড়তে যেতে বাধ্য হচ্ছে। আমরা অনেকের আর্থিক সমস্যার কারণে তারা যেতে পারছে না। এর মানে কি তারা পিছিয়ে থাকবে? ওনাদের কাছে পড়লে মার্ক দেয়, না পড়লে মার্ক দেয় না। আমাদের তো ক্লাস করতেই ভয় লাগে যে কখন ভেঙে পড়ে যাবে। এদিকে বিদ্যালয়ের একটি একাডেমিক ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। পলেস্তারা খসে পড়েছে, বিভিন্ন স্থানে জং ধরার রড বেরিয়ে এসেছে। ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ঘোষিত ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। কোচিং বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের বিদ্যমান নানান সমস্যার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পলেস্তারা খসে পড়ছে, পিলারগুলো খারাপ, এখানে আমাদের ক্লাস করা ঝুঁকিপূর্ণ, আর আমাদের রয়েছে শিক্ষক স্বল্পতা, আমাদের 3টা একাডেমিক পোস্টের শূন্যপদ। বিদ্যালয় পরিদর্শনে এসে অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। আমরা সহায়তা ভবনের জন্য আমাদের মন্ত্রণালয়গুলোকে আমরা চেষ্টা করবো যাতে অচিরেই ভবনটা একটা অনুমোদন পাওয়া যায়। কোচিং বাণিজ্য নয়, শ্রেণীকক্ষেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হাড়িভাঙা আমের আশানুরূপ উৎপাদন হয়েছে, যা স্থানীয় কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা আনতে ভূমিকা রাখছে। সুস্বাদু এবং আকারে বড় হওয়ার কারণে এখানকার আম যাচ্ছে দেশের বাইরেও। রবিউল হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
রংপুরের সুস্বাদু জনপ্রিয় আম হাড়িভাঙা দেশ ও বিদেশের বাহিরে ব্যাপক চাহিদা থাকায় দ্রুত শেষ হয়ে যায় এ আম। তবে কয়েক বছর ধরে রংপুরের পাশাপাশি বাজারে কদর বেড়েছে লালমনিরহাটের ধরলা নদীর তীরে চাষ হওয়া হাড়িভাঙা আম। এখানে তো কম আছে, মানে খাতা 126 ক্যারেট। চাষিরা জানান রংপুরের হাড়িভাঙা আম শেষ হওয়ার সাথে সাথেই নতুন করে হাড়িভাঙা আমের বাজার ধরে লালমনিরহাটের আম। গতবারের থেকে অনেক বেশি ফলন এবং আমের দাম ভালো থাকায় ওনারা এবার মোটামুটি ভালোই লাভবান হয়েছে। এই মনে করি যে বড় বড় আম, মিষ্টিও বেশি, রংপুরের আমের থাকি এটা আম ভালো। হাড়িভাঙা আম কিনতে আমাদেরকে আর রংপুরে যাইতে হয় না, আমরা এলাকায় বর্তমান হাড়িভাঙা আমগুলো পাচ্ছি। আমাদের আম এখান থেকে হাড়িভাঙা আম মোটামুটি বাইরের দেশেও যায়। খরচ বাদে প্রতি মৌসুমে প্রায় 6 থেকে 7 লাখ টাকা আয় করা সম্ভব বলছেন উদ্যোক্তারা। প্রতি বছরে প্রায় এই বাগানটি 9 থেকে 10 লক্ষ টাকা বিক্রি করা হয়। এখানে গাছ কাটিং থেকে শুরু করে স্প্রে এবং সার প্রয়োগ প্রতি বছরে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। জিআই পণ্য হাড়িভাঙা আমের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগও। কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে যারা তরুণ, যারা এখনো বেকার রয়েছেন, তারা যেন হাড়িভাঙা আমের এই বাগানগুলো সৃজন করতে পারেন এবং নিজেদেরকে কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রতি বছর প্রায় 400 হেক্টর জমিতে এই আমের বাণিজ্যিক চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার নির্ধারিত কেজিপ্রতি 6 টাকা 75 পয়সা হিমাগার ভাড়ায় আলু সংরক্ষণ করে পরিচালনা ব্যয় মেটানো সম্ভব নয়, আর যার জন্য কেজি প্রতি আলুর মূল্য 9 টাকা 62 পয়সা উন্নীত করার দাবি করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আর সংগঠনটি দাবি করে যদি সরকার 9 টাকা 62 পয়সা না করতে পারে তবে তা যেন 6 টাকা 75 পয়সার নিচে না নামে। এ সময় সংগঠনের সভাপতি বলেন, বিদ্যুৎ বিল 18% বৃদ্ধি সহ শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের কিস্তি এবং অন্যান্য পরিচালনা ব্যয় বেড়েছে, আর তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করতে হবে। 2025 সালে হিমাগার সীমা আলুর সঙ্গে নিমিত্ত সরকার কর্তৃক নির্ধারিত কেজি প্রতি ভাড়া 6 টাকা 75 পয়সা থেকে কমানোর দাবিতে চাপ সৃষ্টি করে যে আইনের দৃষ্টিতে এবং হিমাগার পরিচালনার সংশ্লিষ্ট সকল ব্যয় বৃদ্ধির আলোকে গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত নয় বলে প্রতিমনে হয়। নিরাপত্তা বাহিনীর কড়া টহলের মুখে সিউতায় অনুপ্রবেশকারী 49,000 অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন বলে দাবি স্পেনের। সিউতায় প্রবেশের সময় স্থলে এবং সমুদ্র পথে প্রাণ হারিয়েছেন অন্তত 57 জন। চলমান সংকটকে দেশের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপীয় ইউনিয়নের এক তারাহাল ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে অনুপ্রবেশকারীদের মরক্কো ফেরত পাঠাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাত্র 24 ঘন্টায় মরক্কো থেকে স্পেনের সেউতায় প্রবেশ করে অন্তত 60,000 অভিবাসী। তবে ভাগ্য সহায় হয়নি তাদের, উল্টো সমুদ্রে ডুবে সীমান্তে পদদলিত হয়ে প্রাণ গেছে অনেকের। ভালো জীবনের আশায় আমরা এসেছিলাম, কিন্তু এখানে শুধু ক্ষুধা আর দুর্দশা পেয়েছি। আমার মায়ের কাছে স্পেন যেতে চেয়েছিলাম, এখন সব রাস্তা বন্ধ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন এটি অভিবাসী সংকট নয়, বরং সীমান্ত আইন লঙ্ঘন। এতে ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্র ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সংকটের জন্য স্পেনের শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনাকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনায় এমন পরিস্থিতির জন্ম দিয়েছে। উদারনৈতিক রাজনীতি কখনোই সফল বয়ে আনে না। শুধু সেউতা নয়, স্পেনের আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়াতেও অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া স্পেনের সীমান্ত রক্ষীরা। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালীতে মার্কিন পাহারায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির দাবি, জাহাজগুলো তেহরান ঘোষিত নৌপথ লঙ্ঘন করায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এদিকে হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন 4 সপ্তাহের মধ্যেই তেহরানে বড় পরিসরে সামরিক অভিযান পরিচালনা করবে। আর জবাবে ওয়াশিংটন এবং তেল আবিবের গুরুত্বপূর্ণ অবকাঠামো, একই সাথে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি করেছে তেহরানও। আর এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।